আমি হচ্ছে রাফাত, আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে আসছি। আমার প্রশ্নটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সরাসরি বিএনপির নেতৃত্বাধীন টেকনোক্র্যাট মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়া। উনার প্রসঙ্গে বিএনপিকে কি সেই পদটা চাপিয়ে দেওয়া হয়েছে নাকি তারা ইচ্ছাকৃতভাবে তাকে নিয়েছেন? এবং দ্বিতীয় আমার যে প্রশ্নটা, বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের অফিসগুলো খুলতে শুরু করেছে, এটা কিভাবে দেখছেন না? এবং এটা কি আপনাদের নির্দিষ্ট কোনো আইনের মাধ্যমে বা নির্দিষ্ট কোনোভাবে আপনারা এটাতে সহযোগিতা করছেন কিনা? ডক্টর আসাদুজ্জামান। ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তো আসলে বিএনপির যিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, মানে একজন তো ইতিমধ্যে হয়েছেন, আমি সেটা কথা বলছেন, অর্থাৎ কে হবেন এটা তো ইউনূস সাহেব চাপিয়ে দিতে পারেন না, বা আমার মনে হয় না তিনি এরকম কাউকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, যেহেতু আমি আউট অফ গভর্নমেন্ট, আমি তো সরকারের কেউ নই, সুতরাং আই ক্যানট স্পিক লাইক দ্যাট যে under what consideration BNP took him as their foreign affairs minister. হ্যাঁ, ডক্টর খলিল কি বলে, মানে সক্ষম মানুষ, তিনি ভালো ডেলিভারি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে ক্যাবিনেটে, মানে তার অন্তর্বর্তীকালীন সরকারে নিঃসন্দেহে তিনি ভালো কাজ করেছেন। পার্টিকুলারলি একেবারে শেষ মুহূর্তে তিনি যে ইউএস কটন নিয়ে যে একটা ডিল করলেন আমেরিকার সাথে, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ব্রেক থ্রো স্টেপ আমি বলতে চাই। কারণ ভারত আমাদের মাঝে মধ্যেই তুলো দেয় না, বর্ডার আটকে দেয়, মানে সীমান্ত দিয়ে, মানে আমি বলছি যে এটা ল্যান্ড বর্ডার, এই জায়গাগুলোতে তারা মাঝে মধ্যে ঝামেলা করে। তো ফলে আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের যে ইয়েগুলো আছে, নিট ইন্ডাস্ট্রিগুলো আছে, এগুলো অনেক সাফার করে। আমেরিকা মানে অফার করেছে এই ডিলের মধ্য দিয়ে, সেটা হচ্ছে যদি আমরা তাদের কাছ থেকে যদি আমরা কটন ইম্পোর্ট করি, তাহলে তারা আমাদের গার্মেন্টস পণ্যকে তারা 0 ট্যারিফ দেবে, অর্থাৎ আমাদের দিতে হবে না। কারেন্টলি আমরা 19% ট্যারিফ দেই। এখন এর মধ্যে কেউ হয়তো প্রশ্ন তুলবেন যে আমরা ওখান থেকে ইম্পোর্ট করতে হলে আমাদের অনেক মানে খরচ পড়বে, সময়ের ব্যাপার আছে, এগুলো সব বিবেচনায় নিয়ে তারপরেও যদি এটা আমাদের ইন্ডিয়ার চেয়ে বেটার হয়, তাহলে নট ব্যাড। তো সেই বিবেচনা থেকে বিএনপি ন্যাচারালি একজন মানে দক্ষ, ভালো বার্গেইন করতে পারে, নেগোশিয়েট করতে পারে, ডিল করতে পারে, এরকম যে কাউকেই নিতে পারেন। এখন প্রশ্ন উঠতে হবে এথিক্যালিও ওয়েদার ইট ওয়াজ কারেক্ট অর নট, সেটা ভিন্ন প্রশ্ন। আর অন্তর্বর্তীকালীন সরকার থেকে কেউ পরবর্তীতে কোনো রাজনৈতিক সরকারে যোগদান করতে পারবেন না, সেটাও তো কোনো আইনি বাধ্যবাধকতা আমার জানা মতে নেই। এখন একটা ব্যক্তির উপর নির্ভর করবে। কেউ যদি মনে করে যে আই সার্ভড আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট, আমি অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো না। যেমন কিছু লোক আছে অলরেডি মানে শপথ নেওয়ার আগেই তারা দেশ ছেড়ে তাদের আরেক জায়গায় চাকরিতে চলে গেছেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট যদি কোনো সরকার কাউকে নিতে চান ফর হিজ এফিসিয়েন্সি, তাকে দরকার দেশের স্বার্থে, উনি তো টেকনোক্র্যাট, অথবা যিনি আসবেন তিনি যদি মনে করেন ওয়েল আমি আমার দেশকে সার্ভ করতে পারি, এটা মিউচুয়াল, বাধা দেখছেন না মিউচুয়াল। এটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দ্বিতীয় প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন এটা আমার কাছে খুবই ডিস্টার্বিং, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। আমি নিজেই খুব ডিস্টার্ব ফিল করছি আফটার সিইং দিস মানে কাইন্ড অফ মানে রিপোর্টস। আজকে বোধহয় আমি একটা নোয়াখালীর একটা ঘটনা দেখলাম যে তারা মানে তাদের পার্টি অফিসের তালা খুলে তারা একটা ব্যানার ট্যানার টাঙিয়ে কয়েকটা স্লোগান দিয়ে তারা পত্রিকার ভাষায় সটকে পড়েছে। মানে আমার কথা বলছি না। আরেকটা ঘটনা যেটা আসলে পঞ্চগড়ের একটা উপজেলায় এরকম একটা ঘটনা ঘটেছে, দুটো ইনসিডেন্ট ঘটেছে। তো ফলে হয়তো পলাতক শক্তি তারা হয়তো মনে করেছে যে নির্বাচন, শপথ, সরকার গঠন, সবাই শপথ সব দলই তো ব্যস্ত, মানে সবাই গুড জেস্টারের মধ্যে আছে, হ্যান্ডশেক করছে, মোলাকাত করছে, এই ধরনের একটা টাইম মানে যেটাকে বলে, এটা সবাই একটা সৌহার্দ্যমূলক সময়, এই টাইমটাকে মানে অনেক সময় বেছে নিয়েছে। হ্যাঁ, হানিমুন পিরিয়ডে আছে। আমি একটু ঘটনা বলি। আমরাও তো আন্দোলন করতাম, তো দেখা গেল যে আওয়ামী লীগ যখন 5ই জানুয়ারিতে ইলেকশনটা করে ফেললো, তো আমাদের নামে অনেক মামলা আছে, আমাদের চলতে ফিরতে থাকতে তো অনেক সমস্যা হয়। তা আমরা ধরে নিলাম যে ইলেকশনটা যখন করে ফেলতেই পেরেছে,
এবং গদিতেও বসে গেছে, এখন হয়তো আমাদের প্রতি একটু চাপ কমবে। তো সেই হিসেবে দেখা গেলো যে আমরা একটু বাড়ি ঘরে এসে ঘুমানোর চিন্তা করলাম, তো একটু অল্প বিস্তর হাঁটার চেষ্টা করলাম। হয়তো ওরাও মনে করেছে পলাতক শক্তি, কেউ কেউ মনে করেছে সিন্স আন্দোলনে একটা বড় শক্তি বিএনপি ফর্ম দ্য গভর্নমেন্ট, এবং অপোজিশনে যারা ছিলেন যারা তারাও এখন আজকে শপথে ব্যস্ত, এই ফাঁকে আমরা একটা জিন্দাবাদ দিয়ে আসি। আমার মনে হয় এই ধরনের একটা অপরচুন মোমেন্ট খুঁজেছে। বাট যে কথাটি আমি জানি তরুণদের মধ্যে অনেকেরই প্রশ্ন, তোমাদের যে মনের প্রশ্ন, যে আকুতি অথবা তোমাদের যে অনুভূতি, তা থেকে বিন্দু মাত্র আমার মানে কি বলে আমার ভাবনা প্রতিক্রিয়া ভিন্ন না। আমি নিজেও এটা দেখে খুব আগেই বলেছিলাম খুব ডিস্টার্ব ফিল করেছি। এই ব্যাপারে আমাদের সদা জাগ্রত থাকতে হবে এবং পলাতক শক্তি কোনোভাবেই যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে ঢুকতে না পারে। সকল রাজনৈতিক দল এবং তোমরা যারা তারুণ্যের শক্তি, তোমরা হবে ভ্যানগার্ড, এদেরকে ঠেকাতে হবে। দেখতে পাচ্ছি কি বিএনপির কিছু স্থানীয় পর্যায়ের নেতাকর্মী তাদের এইসব কর্মকাণ্ডে সহযোগিতা করতেছে। এক্ষেত্রে কি বিএনপির হাইকমান্ডের সাথে তাদের স্থানীয় নেতাকর্মীর সাথে সম্পর্ক নাই, কিংবা হাইকমান্ডের কোনো নির্দেশনা কি তারা শুনছেন না, এমন কি কোনো কিছু? না, শোনার ব্যাপার না। বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বলি টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, এই মানে আমি একটু হিসেবে একটু আলাপ করি। কতগুলো বিষয়টা হয় কি, মানে লেভারেজ দেওয়ার কতগুলো প্রবণতা থাকে। একবার এনসিপির এক তরুণ নেতার সাথে আমি একটা টক শোতে ছিলাম অনেক আগে, মানে বোধহয় বছর খানেক আগে শুরুতে। তখন তারা ওই যে আওয়ামী লীগের নির্বাচিত বা ডিফাং যেগুলো, মানে ওগুলো সব বন্ধ করে দেওয়া হলো, সিটি কর্পোরেশন, পৌরসভা, এগুলো তাদের যারা কমিশনার ছিল তাদের নিয়ে তারা একটা মিটিং করলো প্রকাশ্যে। এবং এটা নিয়ে যখন সমালোচনা হলো, আমি প্রশ্নটা রেজ করলাম যে পতিত স্বৈরাচারের এবং বাতিল পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদের যারা জনগণের বিপক্ষে অবস্থান করেছে তাদেরকে নিয়ে সভা কেন? এটা এনসিপি এই সভাটা করেছিল। তখন এনসিপির একজন দায়িত্বশীল নেতা তিনি এটা এক্সপ্লেইন করলেন, আমি নামটা নাই বলি, এক্সপ্লেইন করলেন যে সবাই তো অপরাধ করেনি। এই যে ফার্স্ট লেভারে দল এইভাবে যারা অপরাধ করেনি তাদেরকে নিতে অসুবিধা কোথায়, তাদেরকে যোগদান করতে অসুবিধা কোথায়? ওই যে তখন স্থানীয় সরকার একটা নির্বাচন আয়োজনের একটা তোড়জোড় ছিল এনসিপির পক্ষ থেকে। তো সেখানে আমি যেটা মনে করি ব্যাপক প্রতিবাদ, এবং মানুষ এটা ভালো চোখে দেখেনি বলে ওই অ্যাটেম্পটে মানে ফয়েল হয়েছে। আমি সেই কথাটি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আন্দোলনটা তো শুধু বড় বড় রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম করে, ইট ইজ ইউ, তোমরা আন্দোলনটা করেছো মূলত। যাদের সাইনবোর্ড ছিল না, বিশেষ কোনো দল করতো না, তারা তাদের তারুণ্যের মানে চেতনা থেকে, স্বপ্ন থেকে তারা একটা পরিবর্তন দেখতে তারা মাঠে নেমেছে। আমি স্টিল মনে করি তোমরা যদি ভ্যানগার্ড হয়ে থাকো এবং তোমরা যদি অপোজ করো, জন্য উই ডোন্ট লাইক টু সি ইট। আমরা পতিত স্বৈরাচার এইগুলোকে, এই ফ্যাসিবাদের দোসরদেরকে, তাদের এজেন্টদেরকে আমরা তাদেরকে মানে রিহ্যাবিলিট হতে কোনোভাবেই আমরা দিতে চাইতে পারি না। তোমাদের এই অ্যাটিটিউডটা যদি খুব জাগ্রত থাকে, আফল যদি এই অ্যাটিটিউডটা করতে পারো, আমি মনে করি কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব না। যদিও নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে মার্সে, মানে অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস, পত্রপত্রিকায় যেটা দেখেছি, কোনো জায়গায় এই ধরনের একটু লিবারেল অ্যাটিটিউড ছিল টু মানে অন্যদের কিছু ভোট চাওয়া বা পাওয়ার আশায়। ওই ক্ষেত্রে যদি আমরা যদি আরও সব দলগুলোর কথা বলছি, সবাই যদি খুব কঠোর অবস্থানে থাকতো, নো ম্যাটার হোয়াট, তাহলে ইট কুড হ্যাভ বিন বেটার, অনেক ভালো হতো। জনগণ নিশ্চয়ই সচেতন থাকবে।